নাম্বার সিমিলারটা পড়তেছি সেটা কি প্ল্যান এবং অর্গানাইজ অ্যাসেসমেন্ট প্রসেস। 2 নাম্বার ইনফরমেশন শিট যেটা সেটাতে তাই আছে না? ওইটার থেকে আমরা কি কি শিখবো? এভিডেন্সের ধরন, এভিডেন্স গাইড, অ্যাসেসমেন্ট পদ্ধতি, এভিডেন্স রিকোয়ারমেন্ট, এই 4টা জিনিস আমরা শিখবো এই ইনফরমেশন 2 থেকে। ঠিক আছে? স্যার আরেকটা কথা ছিল, যেটা হচ্ছে রাকিব স্যার সেদিন বললো 25 তারিখ থেকে স্কিলটা শুরু হবে। এখন যখন স্কিলটা শুরু হবে তখন হচ্ছে আমাদের এই ক্লাসগুলো কিভাবে করব? আমাদের যখন স্কিল হবে, স্কিল তো আমাদের 3 দিনে, সেটা জানি। সেটা তো জানি না, কিন্তু ওটাও তো অনলাইন না স্যার? না, ওটা অনলাইনে না, স্কিল কখনো অনলাইন হয় না। ওটা আপনাদের গিয়ে করতে হবে। আচ্ছা, হ্যাঁ, সামনাসামনি এসে 3 দিন থেকে খাওয়া দাওয়া সবকিছু ফ্রি, ট্রেনিং ফ্রি, শুধু অ্যাসেসমেন্টে পাস করার দায়িত্ব আপনার। পাস করবেন, দেন আপনারা আবার একটু ওই যে অনলাইন 2-1 দিন হতে পারে, তারপরে আপনারা সরাসরি এসে জেলা ভিত্তিক না, এটা হচ্ছে আবার যেতে হবে? না, জেলা ভিত্তিক, এটা জেলা ভিত্তিক, এটা কনফার্ম জেলা ভিত্তিক, নীলফামারী, রংপুর, বগুড়া। তাহলে তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা স্যার কনফার্ম। রাজশাহী হবে না? রাজশাহী হওয়ার সম্ভাবনা নাই, তারপর স্টুডেন্ট ওইদিকে কম, তো তারপর দেখা যাক। আগে হবে ঈদের তাহলে পারে আমরা কি করবো স্যার? জ্যোৎস্না খাতুন, একটু আমি বলি, আহ, মন খারাপের কোনো কিছু নাই, আপনারা বগুড়া চলে আসবেন, যাতায়াত ভাতাও দিয়ে দেওয়া হবে আপনাদেরকে। ঠিক আমার আছে? বাচ্চা আছে, একা সংসার, আমি কি করবো রোজার দিন? বাচ্চা নিয়ে আইসা পড়েন আপু, সবাই মিলে একটা বাচ্চা পাইলা দিবানে। আচ্ছা, এটা নিয়ে মন খারাপ করার দরকার নাই, মানে আমাদের ক্যান্ডিডেট যদি ওখানে হয়, আমাদের রাজশাহীতেও সেন্টার করার কথা হচ্ছে, কিন্তু ওখানে উপযুক্ত সেন্টার পাওয়া যাচ্ছে না। যেমন ওখানে সেন্টারই আছে 3টা, একটা হচ্ছে মহিলা টিডিসি, একটা হচ্ছে পুরুষ টিডিসি, আর একটা হচ্ছে আশ্রয় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। ঠিক আছে? এই 3টাতেই প্রজেক্ট চলতেছে, ওরা কোনো মতে সেন্টার দিতে চাচ্ছে না, তাইলে আমরা কোথায় থেকে দিব বলে? বুঝতে পারছি? হচ্ছে পরীক্ষা হয় না আগে কি স্লিপার হবে স্যার? রাফিয়া খাতুন, কি বললে? বললাম যে আমাদের রাজ্যে ইউসেপে হয় না। ইউসেপে হয়, কিন্তু ইউসেপে বাইরের প্রজেক্ট গুলা নেয় না, ওরা নিজেরাই প্রজেক্ট নিয়ে আসে, নিজেরাই মানে পরিচালনা করে এটা। ও স্যার ওই যে স্কিল যারা করতে চেয়েছিল তাদেরকে, ওই যে অনেকে তো অ্যাপ্লাই করছিল, অ্যাসেসর পার্টটা করেনি। হ্যাঁ, এখন আবার একটা লিঙ্ক বা অন্য কিছু দিয়েন, যারা ওই যে করতে চায় স্কিলটা, তাহলে 3 দিনটা ওরা করবে আমাদের সাথে। হ্যাঁ, আমি যেটা লিংক দিছি না, ওইটাতেই করেন, তারপরে উল্লেখ করে দিয়েন স্কিল, মানে ফোন করবে যখন, তখন বলে দিবেন যে স্কিল পার্ট। অ্যাপ্লাই করা ছিল ওদের, এই জন্য করছে। তারা কি রাকিব স্যারকে জানালেই হবে নাকি? হ্যাঁ, ওটা আমি বলছিলাম আপনাদেরকে যে স্কিল পার্ট বা অ্যাসেসমেন্টটা ঈদের 1 সপ্তাহ আগে হবে অথবা ঈদের 1 সপ্তাহ পরে হবে, এটা আমি আপনাদেরকে জানাইছিলাম আগেই। ঠিক আছে? তো অ্যাসেসমেন্টটা ঈদের পরে হচ্ছে, সবটা স্কিল পার্টটাও ঈদের পরে হচ্ছে, স্কিল পার্টটাও ঈদের পরে হচ্ছে, অ্যাসেসর বা ট্রেনার অ্যাসেসমেন্টটাও মানে ঈদের পরে হচ্ছে। তাহলে 25 তারিখ থেকে কি হচ্ছে স্যার? 25 তারিখ থেকে এটা প্ল্যান করা হচ্ছে যে 25 তারিখের মধ্যে আমরা এটা বুধবার বৃহস্পতিবারে আপনাদেরকে জানাইতে পারবো যে 25 তারিখ থেকে অ্যাসেসমেন্টটা হচ্ছে কিনা। এখন অ্যাসেসমেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, মানে গতকাল থেকে কোনো সম্ভাবনা নাই যে 25 তারিখ পর আর থেকে। ঈদের পরে নিতে বলেন। হ্যাঁ, সেটা আপনি মানে বুঝতেছেন না কেন? এটা তো আমাদের কথায় চলাফেরা করে না, এটা এনএসডিএ কর্তৃক। ঠিক আছে? এনএসডিএ যখন বলবে যে তখন, ওদের মত অনুযায়ী আমাদেরকে রবিবার, আপনি আজকে কি বার? রবিবার না, সোমবার, মঙ্গলবার, বুধবার, বুধবার অথবা বৃহস্পতিবার জানতে পারবেন। কোথাও এক জয়েন মিনিট, করলাম না। কথা শেষ করি, 1 মিনিট, আমি কথাটা শেষ করি, ভালো লাগবে আপনাদেরও। বুধবারের দিন আমি জানাই দিব যে অ্যাসেসমেন্টটা কবে হচ্ছে, বা স্কিল পার্ট বা ট্রেনার পার্ট, ঠিক আছে, যেটাই হোক, অ্যাসেসমেন্টটা কবে এটা আমরা জানাইতে পারবো বুধবার পরে। বুঝাতে পারছি? বুধবার অথবা বৃহস্পতিবারে আপনাকে জানাই দিব। আর আমার মনে হয় না যে ঈদের আগে কোনো অ্যাসেসমেন্ট আছে। আমি বলছিলাম আপনাদের যে হয়তো ঈদের আগে এক ব্যাচ হবে অথবা ঈদের পরে যায় অ্যাসেসমেন্ট হবে। তো আমাকে যতটুকু বলা হয়েছে যে সকল অ্যাসেসমেন্ট ঈদের পরে। তারপরে বলছে যে স্কিল পার্টটা দেখি ঈদের আগে নেওয়া যায় কিনা। ঈদের আগে যদি হয় তার মানে 3 তারিখ থেকে 7 তারিখ। বুঝতে পারছি? জি জি স্যার। হ্যাঁ, স্কিলটা আগে হইলেও সমস্যা নেই, স্কিলে হ্যাঁ, পাবো। হ্যাঁ।
স্কিল 3 দিনে তো অ্যাসেসর পার্টটা পরে হতে হবে এবং আমাদেরকে অবশ্যই স্যার 2-1 দিন আগে জানাবেন, স্টাডি করতে হবে। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আপনাদেরকে অ্যাসেসর পার্টের জন্য 6 দিন আমার সামনাসামনি ক্লাস করতে হবে। জি 6 দিন তাহলে তো আপনাদের ফেস টু ফেস ক্লাস আছে, 7 দিনের দিন, 7ম দিনের দিন অ্যাসেসমেন্ট। আরো ভালো। হ্যাঁ, থ্যাংক ইউ, স্যার ধন্যবাদ। একটা কথা মোকাররম ছিল। স্যার 6 দিন আমরা এখানে থাইকা একদম গ্রুপ স্টাডি কইরা সব মুখস্থ টুখস্থ করে হেলাম। ইনশাআল্লাহ। এসকে আবিদুল বলেন। স্যার 6 দিন পরে যদি মনে হয় যে স্যার পারবো না বা পরীক্ষা খারাপ হতে পারে, তখন কি এটা আবার নেক্সট এর জন্য কি করা যাবে, না তখনই দিতেই হবে, মাস্ট বি? আচ্ছা, এটা আমরা 6 দিন আগেই সম্ভবত আমাদের অ্যাসেসমেন্ট যেটা হয় সেটা ঠিক আছে। এনএসজি এর কর্তৃক নিবন্ধিত রুলস হচ্ছে যে 7 দিন আগে আপনাকে জানাইতে হবে। বুঝাতে পারছি? 7 দিন আগে। তো 7 দিন আগে এটা আমার জানা নাই। এটা একদম পরিচালক বলতে পারবে। যে আমি যদি মানে সকল ক্ষমতা পরিচালকের হাতে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ। উনি যদি চায় আপনাকে বসাইতে পারে। উনি যদি এত ব্যবস্থা করতে ছাড় দেওয়া যাবে, তাই না? আমি এই সম্পর্কে জানি না যদিও। কিন্তু আমাকে এরকম করে বলা হয়েছে যে তার যদি মনে হয় যে অ্যাসেসমেন্টে বসবে না, নো প্রবলেম। ওর জায়গায় আরেকজনকে দিয়ে দিব। কিন্তু হচ্ছে ওর নাম কি? ওকে অ্যাসেসমেন্ট দিতেই হবে আমাদের হয়ে। হ্যাঁ, কে হ্যান্ড রাইজ করছেন বলেন। আতিকুর রহমান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম বলেন। স্যার এসএসএর পার্টটা কি বগুড়াতেই হবে না কোথায় হবে এটা? অ্যাসেসর পার্টটা বগুড়াতেও হবে। আমাদের বললাম তো রে ভাই 3টা প্রতিষ্ঠান আছে। 3টা প্রতিষ্ঠানে আপনি যেখানে দিতে চাইবেন সেখানে দেওয়া হবে। কিন্তু নিজ জেলা যেখানে কাছে হবে জেলা সেখানে আপনাকে কি রেফারেন্স দেওয়া হবে যে আপনি এখান থেকে করেন। ঠিক আছে? আমাদের সেন্টার হচ্ছে স্যার আমি 3টা। পটুয়াখালী থেকে করবো। পটুয়াখালী আপু তো দূর বগুড়াতে থেকে। চলে আসেন। এই শিরিন আপু দিতে হবে। বগুড়াতে চলে আসেন। স্যার তো বলছে স্যার খাবার দাবার সব ফ্রি, যাতায়াত ভাতা সব ফ্রি। এক মিনিট, এক মিনিট। হ্যাঁ, মোকাম্মল স্যার বলেন। এই শোনার গল্প শেষ। এই যে, হ্যালো স্যার, হ্যাঁ বলেন। বলতে চাচ্ছিলাম যে অ্যাসেসর পার্টে কি রিঅ্যাসেসমেন্ট দেওয়ার কোনো সুযোগ আছে? অ্যাসোসিয়াল পার্টের রিঅ্যাসেসমেন্ট দেওয়ার সুযোগ অবশ্যই আছে আমার জানা মতে। তারপরেও আমি এই সম্বন্ধে একদম মানে কনফার্ম জানি না। আছে এতটুকু জানি। রিঅ্যাসেসমেন্ট হোক আর অ্যাসেসমেন্ট হোক দেওয়ার সুবিধা আছে, সুযোগ আছে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। অনেক কথা হয়ে গেছে, অনেক তথ্য হয়ে গেছে, অনেক লেনদেন হয়ে গেছে। আচ্ছা, আমি আরেকটা কথা শেয়ার করতেছি। আজকে যারা আমার এই ক্লাসে জয়েনিং আছেন তারা কিন্তু 2 গ্রুপেরই আছেন। কিছুটা ওই যে আমাতুর সাফি আপু আছে তার গ্রুপের আছে আর পুরোটাই আমাদের। ঠিক আছে? তো আমাতুর সাফি আপুর যারা গ্রুপে আছেন যেমন লিপি আক্তার, মাসুদুর রহমান, তারপরে হচ্ছে মহিদুল ইসলাম, এরা হচ্ছে সাফি আপুর গ্রুপে। তো আজকে সাফি আপু মানে প্রবলেমের জন্য উনি ক্লাসটা কন্ডাক্ট করতে পারেন নাই। তারপরেও আমি আশা করতেছি যে আপনার ক্লাসটা ভালো লাগবে। ঠিক আছে? আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। আমরা আপু কতটুকু পড়াইছে জানি না। আমরা সেশন 2 থেকে ইনফরমেশন শিট 2 থেকে শুরু করব। ঠিক আছে? আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তামান্না তাবাসসুম, তারপরে রঞ্জিত চন্দ্র, এগুলা হচ্ছে আমাদের সাফি আপু। আপনাদের যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে? ধন্যবাদ। আচ্ছা, ক্লাসে চলে যাই। আমাদের যে ইনফরমেশন 2, ঠিক আছে? আমি একটু আগে বললাম যে ইনফরমেশন 2 থেকে আমরা কি, কি জানবো? ইনফরমেশন 2 থেকে আমরা কি, কি জানবো? দেখেন এই যে ইনফরমেশন 2 আমাদের জানার বিষয়বস্তু হচ্ছে এভিডেন্সের ধরন। এভিডেন্স কয় ধরনের বলেন তো? এভিডেন্স কয় ধরনের? আজকে সকালেই 2 হয়েছে। দুই ধরনের। ধরনের স্যার, ডিরেক্ট আর এভিডেন্স ইনডিরেক্ট। এভিডেন্সের গাইড। এভিডেন্সের গাইড কি? মানে কি, কি এভিডেন্স পদ্ধতি কি, কি? এভিডেন্স কালেক্ট করার। রুলস, চারটে রুলস, রুলস অফ এভিডেন্স। রুলস এভিডেন্সের রুলস কি আছে? রুলস স্যার 5টি। মানে বৈধতা কিন্তু ভ্যালিড, একটা। কারেন্ট, সাফিসিয়েন্ট, কারেন্ট,
রিসিয়েন্ট, তারপর হচ্ছে যে অথেন্টিক, রিসেন্ট অ্যান্ড authentic, সাফিসিয়েন্ট, ঠিক কনসিস্টেন্ট। আছে, বুঝতে পারছেন? এই যে দেখেন প্রথম দুইটা তার মানে আমার কাভার হয়ে গেছে। এভিডেন্সের ধরন আমি জানি, এভিডেন্সের গাইড মানে রুলস গুলাও জানি। ঠিক আছে, অ্যাসেসমেন্ট পদ্ধতি, রয়েছে অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট পদ্ধতি না, পদ্ধতি। সামেটিভ অ্যাসেসমেন্ট, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, জানি না। জি স্যার। স্যার, প্রথমটা সামেটিভ অ্যাসেসমেন্ট, পরেরটা হচ্ছে কি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সাবমিটিভ অ্যাসেসমেন্ট। এভিডেন্স রিকোয়ারমেন্ট, এভিডেন্স গ্রহণ করতে আমরা কি কি ব্যবহার করব? এভিডেন্স গ্রহণ করার জন্য আমি আমার মতো করে বলতেছি, তারপর বই দেখব। এভিডেন্স গ্রহণ করতে আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করব। একটা হচ্ছে এভিডেন্স কালেক্ট করব, আর একটা হচ্ছে মেথড বা টুলস ইকুইপমেন্টের মাধ্যমে কি অ্যাসেসমেন্টটা গ্রহণ করব। দেখেন এই যে অ্যাসেসমেন্ট, মেথড এন্ড টুলস। অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করব যেটাতে, সেটা হচ্ছে মেথড। একটা মেথড থাকবে, একটা পদ্ধতি থাকবে, আর বিভিন্ন পদ্ধতি টুলস and থাকবে। ঠিক আছে, অ্যাসেসমেন্টটা গ্রহণ করার জন্য এই যে দেখেন এভিডেন্সটা গ্রহণ করার জন্য আমরা কি কি ব্যবহার করব। প্রথম কথাই ছিল হচ্ছে, আমি একবার আপনাদেরকে এটা ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে শোনেন। প্রথম মাথার উপর দিয়ে যাবে, যদি মাথায় ঢুকাইতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে অনেক ভালো হবে। এভিডেন্সের ধরন, এখানে প্রশ্ন হচ্ছে এভিডেন্স কয় প্রকার বা কি কি। এভিডেন্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্স আর একটা হচ্ছে ইনডিরেক্ট এভিডেন্স। ডিরেক্ট এভিডেন্স কাকে বলে? অ্যাসেসরের সামনে যে অ্যাসেসমেন্টটা বা এভিডেন্সটা গ্রহণ করা হয়, যেমন ঠিক আছে, ওরাল। ডেমনস্ট্রেশন এবং ওরাল। অ্যাসেসর যেটা সরাসরি অবজার্ভ করে সেটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্স, আর ইনডিরেক্ট হচ্ছে অ্যাসেসরের অবর্তমানে, অ্যাসেসরের অনুপস্থিতিতে যে এভিডেন্স গ্রহণ করা হয় সেটা হচ্ছে ইনডিরেক্ট এভিডেন্স। শেষ। তারপর হচ্ছে এভিডেন্স গাইড, এভিডেন্সের রুলস অফ এভিডেন্স। রুলস অফ এভিডেন্সের মধ্যে আছে পাঁচটা পয়েন্ট। ঠিক আছে, সেই পাঁচটা হচ্ছে যে এভিডেন্সটা অবশ্যই কি হতে হবে, ভ্যালিড হতে হবে। এভিডেন্স, ভ্যালিড এভিডেন্স, কারেন্ট এভিডেন্স। আচ্ছা এখানে দেখি আরেকবার, আমরা এটা সহজেই বুঝে যাব কি কি আছে। এই যে রুলস অফ এভিডেন্স দেখেন, এই যে রুলস অফ এভিডেন্স, এভিডেন্সটা ভ্যালিড হতে হবে, সাফিসিয়েন্ট হতে হবে, কারেন্ট হতে হবে, কনসিস্টেন্ট হতে হবে এবং অথেন্টিক। ঠিক আছে, ভ্যালিড মানে বৈধ, এভিডেন্স যেটা হবে সেটা হবে বৈধ, এভিডেন্স যেটা হবে সেটা যথেষ্ট পরিমাণ হবে, এভিডেন্স যেটা হবে সেটা কারেন্ট হতে হবে। ঠিক আছে, এই তো, এখান থেকে প্রশ্ন শেষ। তারপরেরটা হচ্ছে যে অ্যাসেসমেন্ট পদ্ধতি। অ্যাসেসমেন্ট পদ্ধতি কয়টা? অ্যাসেসমেন্ট পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট, একটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। ট্রেনিং চলাকালে যে অ্যাসেসমেন্ট গুলো নেওয়া হয় বা একজন ট্রেনার ট্রেনিং চলাকালে যে অ্যাসেসমেন্ট গ্রহণ করে সেটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। ট্রেনিং পিরিয়ড শেষে সার্টিফিকেট উদ্দেশ্যের লক্ষ্যে যে অ্যাসেসমেন্ট গ্রহণ করা হয় সেটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। ট্রেনিং পিরিয়ড শেষে সার্টিফিকেট অর্জনের লক্ষ্যে যে অ্যাসেসমেন্টটা গ্রহণ করা হয় সেটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। ঠিক আছে, ক্লিয়ার? সহজ কথায় ফর্মেটিভ অ্যাসেসমেন্টের আয়োজন করে একজন ট্রেনার, আর সাবমিটিভ অ্যাসেসমেন্ট একজন এসএসআর কর্তৃক বাস্তবায়ন করা হয়। আরে বাবারে, ফর্মেটিভ অ্যাসেসমেন্টও অ্যাসেসর নাই। আপনি যখন ট্রেনার ট্রেনার, কর্তৃক, ফর্মেটিভ ট্রেনার তো করে, সেটাই তো ট্রেনিং চলাকালীন। হ্যাঁ, তখন আর ট্রেনারই হয়ে যায় সাবমিটিভ একজন। একজন এসএসআর কর্তৃকই তো এটা বাস্তবায়ন করা হয়, তাই না? সার্টিফিকেট থাকবে বাবা, হ্যাঁ, সার্টিফিকেট থাকবে, সার্টিফিকেট কথাটা উল্লেখ আচ্ছা, থাকবে। সার্টিফিকেটের জন্য যে ওকে। অ্যাসেসমেন্ট হবে সেটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। সে যে কোনো সার্টিফিকেট হতে পারে, সেইপের হতে পারে, অ্যাসেটের হইতে পারে, বোর্ডের হইতে পারে, এনএসডি হতে পারে, বিটেবের হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এই পাঁচটা কথাতে কেউ সমস্যা থাকলে অবশ্যই একটু বলেন। হুম, বলছি স্যার, এনি বোর্ডের অথবা যে কোনো বোর্ডের, কারিগরি বোর্ড। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আরেকবার, প্রথমটা হচ্ছে যে এভিডেন্স কয় প্রকার? এভিডেন্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট, সরি, একটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্স, একটা হচ্ছে ইনডিরেক্ট এভিডেন্স।
এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদের, এই যে দেখেন ফর্মস অফ এভিডেন্স, এভিডেন্সের প্রকারভেদ। এভিডেন্স হচ্ছে দুই প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্স আর একটা হচ্ছে ইনডিরেক্ট এভিডেন্স। এই যে এখানে বলে দিছে, এটার পেজ নাম্বার হচ্ছে 21 পেজ। একটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্স আর একটা হচ্ছে ইনডিরেক্ট এভিডেন্স। তাহলে আমরা বুঝে গেলাম এভিডেন্স কয় প্রকার, দুই প্রকার, ডিরেক্ট এভিডেন্স, ইনডিরেক্ট এভিডেন্স। ডিরেক্ট এভিডেন্স কাকে বলতেছে? অ্যাসেসরের সামনে, যেটা অ্যাসেসর নিজে উইটনেস, ঠিক আছে? অ্যাসেসরের সামনে যেটা, যে অ্যাসেসমেন্টটা, যে এভিডেন্সটা গ্রহণ করা হচ্ছে সেটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্স। আর এখানে বলছে অ্যাসেসরের অ্যাসেসরের বাইরে, অ্যাসেসরের অনুপস্থিতিতে যে এভিডেন্সটা গ্রহণ করা হচ্ছে সেটা হচ্ছে ইনডিরেক্ট এভিডেন্স। এখানে বলছে দেখেন রুলস অফ এভিডেন্স, এভিডেন্সের কি নীতি, এই যে পাঁচটা হচ্ছে এভিডেন্সের নীতি। ব্যাস, এখানে আর কিছু বলে নাই আপনাকে, এই পাঁচটা আর ওই দুটা জানলেই হয়ে যাবে। তারপর আসছে আমাদের নিচেরটা, নিচেরটাতে কি ছিল? নিচেরটাতে ছিল হচ্ছে এভিডেন্স অ্যাসেসমেন্ট পদ্ধতি, কি কি ভাবে আমরা অ্যাসেসমেন্ট নিতে পারবো, অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড টুলস, ঠিক আছে? অ্যাসেসমেন্টের যে এভিডেন্সটা গ্রহণ করব সেটার জন্য আমরা কি কি করব, একটা হচ্ছে মেথড অ্যাপ্লাই করব আর একটা হচ্ছে টুলস 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 অ্যাপ্লাই করব। এই দুটার মাধ্যমে আমরা এভিডেন্সটা কালেক্ট করব। বোঝাতে পারছি? এভিডেন্স যেটা নিব সেটা কিভাবে নিব? একটা অ্যাসেসমেন্টের কম্পিটেন্ট অর নট ইয়েট কম্পিটেন্ট কিসের উপর ভিত্তি করে হয়? তার এভিডেন্সের উপরে। সেই এভিডেন্সটা আমরা গ্রহণ করব কিসের উপর ভিত্তি করে? একটা হচ্ছে মেথড আর একটা হচ্ছে টুলস। বুঝতে পারছি? অ্যাসেসমেন্ট প্ল্যানিং যেখানে থাকবে, একটা অ্যাসেসমেন্ট প্ল্যানিং করতেছি, একটা অ্যাসেসমেন্ট নিব, এখান থেকে আমি ঢাকা যাব, ঢাকা যাওয়ার জন্য আমি কি কি অবলম্বন করব, কোন মেথড আর কোন টুলস? মেথডটা হচ্ছে যে কিভাবে আমি যাব, পায়ে হেঁটে যাব না বাইকে যাব না অটো রিক্সায় যাব, যেগুলা দিয়ে যাব সেগুলো হচ্ছে আমার কি রুলস অফ এভিডেন্স হচ্ছে 5টা না 6টা? রুলস অফ এভিডেন্স 5টা 6টা যা আছে আছে ওখানে, ওইরকম উল্লেখ নাই যে 5টা, ঠিক আছে? কোন জায়গায় 8টা আছে, আমাদের বিটেবে যেটা ছিল সেটাতে 8টা ছিল। আচ্ছা, আপনার বলছি তো 2 থেকে 3টা দিবেন তাহলেই হবে। স্যার এখানে সংজ্ঞা সহ কি দিতে হবে? কি কিসের? নাম রুলস অফ এভিডেন্স, স্যার রুলস অফ এভিডেন্স যে সংজ্ঞাগুলো দিব নাকি আবার, যে 6টা বা 5টা দিব আমরা নামগুলান? ওগুলা না, ওখানে জাস্ট আপনার থেকে জানতে চাইবে যে এভিডেন্সের রুলস কি কি। আপনি তখন ওই 5টা আচ্ছা দিতে পারেন, ওই 3টা দিতে পারেন, 4টা দিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? জি স্যার। শুধু নামগুলো। এখন দেখেন এখানে বলছে অ্যাসেসমেন্ট মেথড এন্ড টুলস, অ্যাসেসমেন্ট যে করবেন সেটার জন্য কি কি মেথড নেবেন এবং কি কি টুলস ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এখানে অ্যাসেসমেন্টের টুলস এবং যে কয়টা অ্যাসেসমেন্ট মনে থাকে book করে দেন। কিসের? আপু বলছে রুলস অফ মেথডের যে করা মনে থাকবে স্যার, একটা দুইটা যেটা থাকছে সেটা কেন, এটা তো 6টাই মনে থাকবে। বৈধ হতে হবে, কি যথেষ্ট পরিমাণ হতে হবে, সত্যতা থাকতে হবে, আর কি, আর একটা কি, সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট থাকতে হবে। সাফিসিয়েন্ট থাকতে হবে। হ্যাঁ এটা কি, ইয়ে প্রমাণপত্র হতে হবে, প্রমাণক হতে হবে। আচ্ছা দেখেন এখানে বলছে অ্যাসেসমেন্ট মেথড, অ্যাসেসমেন্ট মেথড বলতে কি বোঝাচ্ছে? প্রমাণ সংগ্রহের পদ্ধতি, প্রমাণ সংগ্রহের পদ্ধতিটাই হচ্ছে অ্যাসেসমেন্ট মেথড। বুঝতে পারছি? অ্যাসেসমেন্ট, there are many evidence gathering method that can be used of assess an individual competency against the benchmark। একটি মানদণ্ডকে কেন্দ্র করে একজন ব্যক্তির প্রমাণপত্র গ্রহণের পদ্ধতিগুলোই হচ্ছে অ্যাসেসমেন্ট মেথড। আচ্ছা, এটা সহজ করে এরকম করে বলা যায়, একটি মানদণ্ড
একটি মানদণ্ড বা একটি নির্দিষ্ট বেঞ্চমার্ক। বেঞ্চমার্ক বলতে মানদণ্ড বোঝাচ্ছে না, না কি বোঝাচ্ছে? একটি মানদণ্ডের একটি নির্দিষ্ট মানদণ্ডের কম্পিটেন্সি, মানদণ্ডই হবে। একটি নির্দিষ্ট মানদণ্ডকে কেন্দ্র করে একজন ব্যক্তির কম্পিটেন্সি যাচাইয়ের জন্য বা একজন ব্যক্তির এভিডেন্স গ্রহণের জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় সেটাই হচ্ছে মেথড, অ্যাসেসমেন্ট মেথড। আচ্ছা, আমরা সহজভাবে এরকম করে বলতে পারি, অ্যাসেসমেন্ট মেথড হচ্ছে একজন ব্যক্তির কি এভিডেন্স গ্রহণের পদ্ধতি। অ্যাসেসমেন্ট মেথড হচ্ছে একজন ব্যক্তির এভিডেন্স গ্রহণের পদ্ধতি। ক্লিয়ার? অ্যাসেসমেন্ট মেথড কি? অ্যাসেসমেন্ট মেথড হচ্ছে পদ্ধতিগত মূল্যায়ন। একজন ব্যক্তির এভিডেন্স গ্রহণের পদ্ধতি। ক্লিয়ার? কেউ কথা বলে না। জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। এভিডেন্সটা অ্যাসেসমেন্ট মেথড কি বলতেছে? অ্যাসেসমেন্ট মেথড হচ্ছে এভিডেন্স গ্রহণের পদ্ধতি। স্যার আমি বুঝি না কথা অ্যাসেসমেন্ট কিন্তু নিজেই একটা পদ্ধতি। ও, অ্যাসেসমেন্ট কিন্তু নিজেই একটা পদ্ধতি না? অ্যাসেসমেন্ট কি? কম্পিটেন্সি, যারা সক্ষমতা যাচাই করার একটা পদ্ধতি হচ্ছে অ্যাসেসমেন্ট। আর অ্যাসেসমেন্ট মেথড এভিডেন্স গ্রহণ করার পদ্ধতি হচ্ছে অ্যাসেসমেন্ট মেথড। একদম পেছন থেকে দুইটাই ক্লিয়ার করে দিলাম, নেন। আপনারা কি বুঝতে পারছেন অ্যাসেসমেন্ট মেথড কাকে বলে বা অ্যাসেসমেন্ট মেথডটা কি? অ্যাসেসমেন্ট মেথড হচ্ছে একজন ব্যক্তির কি এভিডেন্স গ্রহণ করার পদ্ধতি। এভিডেন্স গ্রহণ করার পদ্ধতিটাই হচ্ছে অ্যাসেসমেন্ট মেথড। আমি একটা উদাহরণ দিয়ে বলতেছি। আমি আপনার থেকে কি বললাম, একটা কোশ্চেনের উত্তর নিলাম, তার মানে কি? ওরাল কোশ্চেনিং। ওরাল কোশ্চেনিং হচ্ছে একটা মেথড। আপনাকে আমি একটা প্রশ্ন করলাম, সেটার উত্তর নিলাম, সেটাই আমার এভিডেন্স যে আপনি এটা বলছেন। বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। এভিডেন্স গ্রহণ করার পদ্ধতিগুলোই হচ্ছে অ্যাসেসমেন্ট মেথড। স্যার এবার এবার বললে হয় না, একটি নির্দিষ্ট বলো। মানদণ্ডকে কেন্দ্র করে একটি ব্যক্তির প্রমাণ সংগ্রহ করার পদ্ধতিকে অ্যাসেসমেন্ট মেথড বলে বা এভিডেন্স বলে। মেথড বল। হ্যাঁ, গুড। নির্দিষ্ট প্রমাণ সংগ্রহ করার নির্দিষ্ট মানদণ্ডকে কেন্দ্র করে একটি ব্যক্তির প্রমাণ সংগ্রহ করার পদ্ধতিকে assessment। পদ্ধতি, হ্যাঁ, পদ্ধতিতে যেন উল্লেখ থাকে। প্রমাণপত্র গ্রহণের পদ্ধতি, ঠিক আছে? আশা করি এখানে কোনো কোশ্চেন না থাকবে। আরেকটি হচ্ছে মানদণ্ডকে কেন্দ্র করে একটি ব্যক্তির প্রমাণ। আরেকবার বলেন। একটি নির্দিষ্ট মানদণ্ডকে কেন্দ্র করে একটি ব্যক্তির প্রমাণ সংগ্রহ করার পদ্ধতিকে অ্যাসেসমেন্ট মেথড বলে। হ্যাঁ, গুড। এইটাই অ্যাসেসমেন্ট মেথড হচ্ছে একটি ব্যক্তির নির্দিষ্ট একটি মানদণ্ডকে কেন্দ্র করে একজন ব্যক্তির প্রমাণপত্র এভিডেন্স গ্রহণের পদ্ধতিটাই হচ্ছে অ্যাসেসমেন্ট মেথড। এখানে এত জটিলতা থাকলে চলবে না। কারো সমস্যা থাকলে অবশ্যই একবার বলেন। এভিডেন্স মেথড, মহিদুল ইসলাম স্যার, বুঝতে সমস্যা হলে অবশ্যই বলবেন স্যার। আমাকে যেটা জানতে হবে সেটা জানতেই হবে, ঠিক আছে? আমি বলে দিলাম যে কি কি জানতে হবে। 5টা বিষয় আছে, 4টা বিষয় আছে, এগুলো জানতে হবে। আচ্ছা, এটা আরেকবার বলি। অ্যাসেসমেন্ট মেথড, অ্যাসেসমেন্ট মেথড কি? একটি নির্দিষ্ট মানদণ্ডকে কেন্দ্র করে একজন ব্যক্তির এভিডেন্স গ্রহণ করার পদ্ধতি হচ্ছে অ্যাসেসমেন্ট মেথড। ক্লিয়ার? জি স্যার। থ্যাংক ইউ। আর টুলস, টুলস হচ্ছে যে অ্যাসেসমেন্ট মেথডে মেথড যেগুলো থাকবে সেগুলার যেই মানে
ইকুইপমেন্ট থাকবে, মেথডের যে ইকুইপমেন্ট থাকবে সেটাই হচ্ছে পদ্ধতিটা অবলম্বন করার জন্য যে যে জিনিস ব্যবহার করব সেটা হচ্ছে টুলস। প্রথমটা হচ্ছে অ্যাসেসমেন্ট গ্রহণের পদ্ধতিটা হচ্ছে মেথড। অ্যাসেসমেন্টে এভিডেন্স গ্রহণের পদ্ধতিটা হচ্ছে অ্যাসেসমেন্ট মেথড। এই পদ্ধতিকে বাস্তবায়নে নিয়ে আসতে গেলে, ঠিক আছে, এই পদ্ধতিতে বাস্তবায়নে নিতে গেলে যে যে ইকুইপমেন্ট আমরা ব্যবহার করব সেটাই হচ্ছে টুলস। কোশ্চেন করব, ওরাল কোশ্চেনিং, তারপর রিটেন নিব, রিটেন টেস্ট নিব, সেটা হচ্ছে রিটেল কোশ্চেন, ঠিক আছে। ডেমনস্ট্রেশন করব, ডেমনস্ট্রেশনের জন্য দুইটা শীট দেওয়া হয়। এক কথায় আমি ওটা ক্লিয়ার করে দিচ্ছি নিচের দিকে, আমি শুধু দুইটা কথা বলতেছি এখানে, একটা হচ্ছে অ্যাসেসমেন্ট মেথড এবং টুলস। অ্যাসেসমেন্ট মেথড হচ্ছে একজন ব্যক্তির এভিডেন্স গ্রহণের পদ্ধতি হচ্ছে অ্যাসেসমেন্ট মেথড, যে পদ্ধতিতে এভিডেন্স গ্রহণ করা হয়। এভিডেন্স গ্রহণের যে পদ্ধতিটা আছে, ঠিক আছে, বা ওই এভিডেন্স গ্রহণ করতে যে যে ইকুইপমেন্ট, টুলস মানেই তো ইকুইপমেন্ট না, যন্ত্রাংশ, যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় সেটাই হচ্ছে অ্যাসেসমেন্ট টুলস। অ্যাসেসমেন্টে যে টুলস ব্যবহার করা হয় সেটাই হচ্ছে অ্যাসেসমেন্ট টুলস, সংক্ষেপে একদম এক কথায়। অ্যাসেসমেন্টে যে টুলস ব্যবহার করা হয় সেটাই, সরি, অ্যাসেসমেন্টে এভিডেন্স গ্রহণ করার জন্য যে টুলস ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট টুলস। বলেন। অ্যাসেসমেন্ট মেথড সুসম্পন্ন করার জন্য যে ইকুইপমেন্ট গুলো ব্যবহৃত হয় তাকেই আমরা অ্যাসেসমেন্ট টুল। হ্যাঁ, গুড, ঠিক আছে। এটাই। হ্যাঁ, এরকমও হবে। অ্যাসেসমেন্ট সম্পূর্ণ করার জন্য অ্যাসেসমেন্ট মেথড, এটা কিন্তু মেথডের হবে। অ্যাসেসমেন্ট মেথড সম্পূর্ণ করার জন্য হবে। বুঝছেন? অ্যাসেসমেন্ট মেথড এই কথাটা উল্লেখ থাকবে। অ্যাসেসমেন্ট মেথড সম্পূর্ণ করার জন্য যে টুলসটা লাগবে, টুলস প্রয়োজন, সেটাই হচ্ছে অ্যাসেসমেন্ট টুলস। বুঝাতে পারছি? এইটা আপনারা সামনাসামনি থাকলে একদম ক্লিয়ার বুঝতে পারতেন, ঠিক আছে, বোর্ডে করাই দিতাম। প্রথম কথা হচ্ছে টুলস, প্রথমটা হচ্ছে মেথড, তারপরে হচ্ছে টুলস, তারপর হচ্ছে এভিডেন্স। আচ্ছা শোনেন, এখানে একটা ধাপ আছে, আপনার সরাসরি নাই তো এই জন্য আমারও খালি মানে বোর্ডে যাইতে ইচ্ছা করতেছে। প্রথম কথা হচ্ছে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে টুলস, প্রথম হচ্ছে মেথড, প্রথম হবে মেথড। আছে মনে হয়, দাঁড়ান তো একটু। প্রথমটা হচ্ছে মেথড, এই যে দেখেন, প্রথমটা হচ্ছে মেথড, ঠিক আছে। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে টুলস, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে এভিডেন্স। একই জিনিস তিনটা নাম এখানে দেওয়া নাই, বাট এরকম করে আর কি হতো। প্রথমটা হয়তো মেথড, তারপরেরটা হয়তো টুলস, তারপরেরটা হয়তো এভিডেন্স। এভিডেন্স গ্রহণ করার কৌশল বা পদ্ধতি হচ্ছে মেথড। মেথড গুলো দিয়ে কি করে, অ্যাসেসমেন্ট মেথডে যে টুলস গুলো ব্যবহার করা হয় সেটাই হচ্ছে অ্যাসেসমেন্ট টুলস। বুঝছেন? এটা একটু পরিষ্কার হন আপনারা। দুইটা কথা এখানে বলছে, অ্যাসেসমেন্ট মেথড, অ্যাসেসমেন্ট টুলস। অ্যাসেসমেন্ট মেথড নিয়ে কোনো সমস্যা? কেউ একজন? রাফিয়া খাতুন। জি স্যার। অ্যাসেসমেন্ট মেথড কাকে বলতেছে, বা অ্যাসেসমেন্ট মেথড বলতে কি বুঝতেছেন? অ্যাসেসমেন্ট মেথড বলতে কি বুঝতেছেন? আরেকবার বলেন। একটি নির্দিষ্ট মানদণ্ডকে কেন্দ্র করে একজন, হ্যাঁ, অ্যাসেসমেন্ট আমরা যখন রিটেন দিব, ডেমনস্ট্রেশন দিব, তারপর অরালটা দিব, সেটাই হচ্ছে অ্যাসেসমেন্ট পদ্ধতি। এবং মেথড। এই এবং হচ্ছে এই অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রে যখন আমাদেরকে প্রশ্ন দেওয়া হবে, ইকুইপমেন্ট দেওয়া হবে, এগুলো হচ্ছে আমাদের টুলস। একটু জানলে আমি মনে করি।
হ্যাঁ ওইটা আমি টুলস তো আরো হচ্ছে দিচ্ছি। আমাদের যে সেফটি চেক লিস্ট, একটা উদাহরণ দিয়ে দেন স্যার, ঝামেলা ক্লিয়ার হয় আমাদের। হ্যাঁ হ্যাঁ এগুলাই তো হ্যাঁ টুলস। জব শিট তারপরে ওই যে যেটা সেটাকেই তো টুলস বলে। শিরিন আক্তার একটু আমি বলতেছি সকলের জন্য এটা মানে উন্মুক্ত। প্রথমটা হচ্ছে অ্যাসেসমেন্ট মেথড। এভিডেন্স গ্রহণ করার জন্য যে পদ্ধতিগুলা কি করা হয় অ্যাসেসমেন্টে গ্রহণ করা হয়, ধাপ পদ্ধতি বা ধাপ, এটা হচ্ছে অ্যাসেসমেন্ট মেথড। আর টুলস মানে হচ্ছে অ্যাসেসমেন্টে যে টুলস ব্যবহার করা হয় অ্যাসেসমেন্টে এভিডেন্স গ্রহণ করার জন্য, বা অ্যাসেসমেন্ট মেথডে যে টুলস মানে ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট টুলস। আমি প্রথমে বলছি যে আপনাদের প্রথমটা থাকবে মেথড, অ্যাসেসমেন্ট মেথডের মধ্যে ৬-৭টা আছে। প্রথমটা একটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা বুঝে নেন, একটু মনোযোগ হন। প্রথমটা হচ্ছে রিটেন টেস্ট হচ্ছে অ্যাসেসমেন্ট মেথড। অ্যাসেসমেন্টে এভিডেন্স গ্রহণ করার জন্য যে পদ্ধতিটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট মেথড। তাহলে অ্যাসেসমেন্ট মেথড কোনটা হচ্ছে? রিটেন টেস্টের মাধ্যমে আমি কি এভিডেন্স নিচ্ছি না? জি। হ্যাঁ। তারপরেরটা হচ্ছে অ্যাসেসমেন্ট টুলস। ওই রিটেন টেস্টকে নিব যে কিসের মাধ্যমে নিব? এই রিটেন টেস্টটা নেওয়ার জন্য যে টুলসটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট টুলস। আর অ্যাসেসমেন্ট টুলসটা হচ্ছে রিটেন কোশ্চেন শিট। রিটেন টেস্টটা হচ্ছে মেথড, রিটেন টেস্ট কোশ্চেন বা রিটেন কোশ্চেনিং শিট। রিটেন কোশ্চেনিং শিট যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট টুলস। বুঝাইতে পারছি এই দুটা কথা? অ্যাসেসমেন্ট মেথড হচ্ছে রিটেন টেস্ট মানে হচ্ছে অ্যাসেসমেন্ট মেথড, এভিডেন্স গ্রহণ করার পদ্ধতি। তারপর হচ্ছে টুলস হচ্ছে এভিডেন্স গ্রহণ করার জন্য যে টুলসটা ব্যবহার করব সেটাই হচ্ছে অ্যাসেসমেন্ট টুলস। অ্যাসেসমেন্ট মেথড সম্পূর্ণ করার জন্য যে টুলসটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট টুলস। রিটেন টেস্টের জন্য টুলস হচ্ছে রিটেন কোশ্চেন শিট। পরিষ্কার এই দুটা কথা? জি স্যার। জি স্যার। জি এই স্যার বুঝতে রিটেন টেস্ট হচ্ছে পদ্ধতি, অ্যাসেসমেন্ট মেথড। রিটেন কোশ্চেন শিট হচ্ছে অ্যাসেসমেন্ট টুলস। আর ওই টুলসটা যখন একজন ক্যান্ডিডেট কি করবে, লিখিতভাবে দিয়ে দিবে, তখন ওটা কি হয়ে যাবে? ওটা হয়ে যাবে এভিডেন্স। এর থেকে সহজ ভাষায় আমি বলতে গেলে মানে অন্যদিকে চলে যাব, আপনারা একটু বলেন, কেউ ক্লিয়ার হন। প্রথমটা হচ্ছে অ্যাসেসমেন্ট মেথড হচ্ছে রিটেন টেস্ট। তারপরটা হচ্ছে অ্যাসেসমেন্ট টুলস হচ্ছে রিটেন কোশ্চেন শিট। তারপরেরটা হচ্ছে এভিডেন্স, রিটেন অ্যান্সার শিট। ক্লিয়ার হয়েছেন আপনারা? কেউ একজন? ক্লিয়ার। থ্যাংক ইউ। অ্যাসেসমেন্টে এভিডেন্স গ্রহণ করার পদ্ধতিটা হচ্ছে অ্যাসেসমেন্ট মেথড। আমরা এভিডেন্সটা গ্রহণ করতেছি কোন পদ্ধতিতে? রিটেন টেস্টের মাধ্যমে। রিটেন টেস্ট তাহলে কি হচ্ছে? অ্যাসেসমেন্ট মেথড। ওই অ্যাসেসমেন্ট মেথডে যেই টুলসটা ব্যবহার করতেছি, অ্যাসেসমেন্ট মেথড তো, কিন্তু টুলস তো না। অ্যাসেসমেন্ট মেথডে যে টুলসটা ব্যবহার করতেছি সেটাই হচ্ছে অ্যাসেসমেন্ট টুলস হিসেবে ব্যবহার করতেছি রিটেন কোশ্চেন শিট। ওই কোশ্চেন শিটটায় যখন উত্তর দিচ্ছে একজন ব্যক্তি, সকল কিছু তথ্য ফর্ম করতেছে, তখন ওটা হয়ে যাচ্ছে কি? এভিডেন্স। এইটাই, এই তিনটা কথা, समझो। মেথড, টুলস, এভিডেন্স। কেউ বুঝতে সমস্যা কারো? সবগুলো মিলে হচ্ছে স্যার মেথড, আর আর মাঝে যেটা হয় সেটা হচ্ছে হচ্ছে টুলস, টুলস, সবার শেষে যেটা না হয় হ্যাঁ সেটা হচ্ছে আপনার এভিডেন্স। এভিডেন্স। ঠিক না ঠিক স্যার? না স্যার? হ্যাঁ আর ঠিক। আর এখানে তেমন কিছু নাই, এখানে বলছে অ্যাসেসমেন্ট মেথড।
অ্যাসেসমেন্ট মেথড, কিছু অ্যাসেসমেন্ট মেথড আছে সেটা এখানে বলছে। আচ্ছা, ফর্মেটিভ মেথড, মেথড অফ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। ফর্মেটিভ অ্যাসেসমেন্টের জন্য কি কি মেথড অ্যাপ্লাই করা হয়? প্রথমটা হচ্ছে রিটেন টেস্ট, কোশ্চেনিং, অবজারভেশনাল কোশ্চেনিং, লার্নিং ডায়েরি, গ্রুপ ওয়ার্ক অ্যাসেসমেন্ট। তারপর হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট, মেথড ইউজড ফর সামেটিভ অ্যাসেসমেন্ট। সামেটিভ অ্যাসেসমেন্টের জন্য কি কি মেথড অ্যাপ্লাই করবেন, ফর্মেটিভ অ্যাসেসমেন্টের জন্য কি কি মেথড অ্যাপ্লাই করবেন। এই যে দেখেন, এই দুটো লাগবে। আমরা মেথডটা কি বুঝতে পারছি? আরেকবার ক্লিয়ার হই, মেথডটা কি বুঝতে পারছি? অ্যাসেসমেন্ট মেথড কাকে বলতেছে? অ্যাসেসমেন্টে এভিডেন্স গ্রহণ করার কলা কৌশল বা পদ্ধতিটাই হচ্ছে অ্যাসেসমেন্ট মেথড। তাহলে আমরা একটা কথা বলি, আমরা তো অনেকেই মানে লেভেল এক্সাম দিছি, তা আমাদের অ্যাসেসমেন্টে মেথড কয়টা ছিল? একজন, যারা লেভেল অ্যাসেসমেন্ট দিয়েছেন তারা একজন বলেন যে আমাদের চেকলিস্ট ছিল একটা, সেলফ চেকলিস্ট, তারপর হচ্ছে রিটার্ন, সেলফ তারপর হচ্ছে চেকলিস্ট না, ডেমোনেস্ট্রেশন, সেলফ চেকলিস্ট না। আচ্ছা রিটার্ন, তারপর হচ্ছে জব শিট। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি একটা সহজ কথা বলি, আপনারা সকলে শোনেন। যেখানে শিট অথবা চেক লিস্ট, ঠিক আছে, চেক লিস্ট অথবা শিট লেখা থাকবে সেটা হয়ে যাবে কি টুলস। যেটাতে শিট থাকবে এবং চেক লিস্ট লেখা থাকবে সেটা হচ্ছে টুলস। প্রথমটা হচ্ছে যেমন ধরেন ওরাল কোশ্চেন শিট। স্যার 36 পেজে একটা দেওয়া আছে ডেমো, দেখেন তো, ওটা বুঝিয়ে দিলেও হবে। 36 চারটা মেথড এবং হচ্ছে টেস্টের মেথডে কি থাকবে টুলস সেটা দিয়ে দিছে, আবার অরালে কি থাকবে সেটা দিয়ে দিছে। আচ্ছা হ্যাঁ, এখানে দেওয়া আছে 36 নম্বর পেজে। 34 নম্বর পেজের শেষের দিকে না, শেষের দিকে রিটেন টেস্টের জন্য কি থাকবে এবং কি এভিডেন্স নেবেন। আচ্ছা, আমি একটু বলে দেই আপনাদের জন্য ক্লিয়ার হবে। এটা হচ্ছে শর্ট ফর্ম, মনে রাখার জন্য শর্ট ফর্ম। শর্ট ফর্মটা হচ্ছে যদি মানে কোনো শেষে শিট কথাটা উল্লেখ থাকে তাইলে হয়ে যাবে ওটা টুলস। টুলস, এভিডেন্স আর হচ্ছে মেথড, এই তিনটা বোঝার উপায়। প্রথমটা হচ্ছে যে টুলস যখন হবে তখন অবশ্যই শিট অথবা চেকলিস্ট এই কথাটা লেখা থাকবে। যেমন উদাহরণ, রিটেন কোশ্চিন শিট, ওরাল কোশ্চিন শিট, জব শিট, স্পেসিফিকেশন শিট। তারপরে হচ্ছে আরেকটা কি থাকে না, এই কয়টাই তো। আর যখন এটা মেথড হয়ে যাবে তখন হবে ওরাল টেস্ট, ডেমনস্ট্রেশন আর রিটেন টেস্ট। ঠিক আছে, রিটেন টেস্ট, ওরাল টেস্ট, ডেমনস্ট্রেশন, এই তিনটা হচ্ছে মেথড। এই তিনটা মেথডের অবর্তমানে যেটা থাকবে সেটা হচ্ছে ওরাল কোশ্চিন শিট। এটা হচ্ছে ওরাল টেস্টের কি টুলস। শিট যখন থাকবে তখন হয়ে যাবে কি হয়ে যাবে, টুলস হয়ে যাবে। রিটেন টেস্টের জন্য রিটেন কোশ্চিন শিট। আর যখন এভিডেন্স হয়ে যাবে তখন এই কথাটাই চেঞ্জ হয়ে আসবে রিটেন অ্যান্সার শিট আর রিটেন অ্যান্সার। ঠিক আছে, রিটেন অ্যান্সার ডেমনস্ট্রেশনের জন্য ব্যবহার করা হবে অবজারভেশন শিট বা অবজারভেশন চেকলিস্ট বা অবজারভেশন অ্যান্সার শিট। বুঝাইতে পারছি? এখানে তিনটা কথা আছে, একটা হচ্ছে এভিডেন্স, একটা হচ্ছে মেথড আর একটা হচ্ছে টুলস। আচ্ছা, আপনাদেরকে দিয়ে করাতে হবে, বুঝতে পারছি। আমার কথাও নয় বুঝতে পারছেন না, কোনো রিপ্লাই নাই। এখানে দেখেন কি বলছে, অ্যাসেসমেন্ট মেথড। অ্যাসেসমেন্ট মেথড, অ্যাসেসমেন্ট কয় প্রকার? দুই প্রকার, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আর একটা সামেটিভ অ্যাসেসমেন্ট। ঠিক আছে, এখন আপনারা বলেন যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। দেখেন এখানে লেখা আছে মেথড অফ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। ফর্মেটিভ অ্যাসেসমেন্টের জন্য কি কি মেথড অবলম্বন করতে হয়, কি কি মেথড আছে সেটা একটু দেখেন, আপনারা দেখেন এবং একজন বলবেন কি কি আছে।
যে কোনো তিনটা, আমি বলছি যে কোনো তিনটা আপনাকে জানতে হবে, যে কোনো তিনটা আপনাকে বলতে হবে, ঠিক আছে? প্রথমে বলবে হচ্ছে, এখানে বলবে শিরিনা আক্তার। শিরিনা আক্তার ফরমেটিভ অ্যাসেসমেন্টের তিনটা মেথড বলেন। রিটার্ন টেস্ট, তারপরটা হচ্ছে কোশ্চেন, তারপরটা আমি বলবো যে পরের পেজটা তো দেখতে পাই না। আপনার খাতা দেখেন। লার্নিং আপনি ডে। তাই দেখেন লার্নিং ডায়েরি। হ্যাঁ, লার্নিং ডায়েরি হতে পারে, আর নিতে আমার কোশ্চিন হতে পারে, বুঝতেই ওরাল পারতেছি কোশ্চিন। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। কোশ্চিন হতে পারে, রিটেন টেস্ট রিটার্ন হতে পারে। টেস্ট, তারপর কোশ্চেন, তারপর হচ্ছে লার্নিং ডায়েরি। যেমন আমরা অ্যাসেসমেন্টটা দেখা যায় ১ মাস পর পর বা ১৫ দিন পর পর এরকম নিয়ে, যে এই ১৫ দিনে কি শিখলাম ওটার একটা মূল্যায়ন। হ্যাঁ, এভাবেই হ্যাঁ। তো ফরমেটিভ অ্যাসেসমেন্ট নিতে হয়। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, আমি যেটা মেইন ফোকাসে রাখছিলাম সেটা হচ্ছে যে ফরমেটিভ অ্যাসেসমেন্টে কখনো ডেমনস্ট্রেশন কথাটা আসে না। এটাই আপনাদের বোঝানোর জন্য বললাম। ফরমেটিভ অ্যাসেসমেন্টে কখনো ডেমনস্ট্রেশন কথাটা আসে না। ডেমনস্ট্রেশন মানে হচ্ছে ডেমো করে দেখানো, আর ওইটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্টের জন্য। বুঝাতে পারছি? ডেমনস্ট্রেশন মেথড কখনোই ফরমেটিভ অ্যাসেসমেন্টে আসে না, ওইটা হবে সামেটিভ অ্যাসেসমেন্টে। আচ্ছা, আপনারা তিনটা একটু শান্ত হন। শান্ত হয়ে এই তিনটা কথা ভাবেন। প্রথমটা হচ্ছে অ্যাসেসমেন্ট কত প্রকার ও কি কি। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে অ্যাসেসমেন্টের মেথড কয়টি ও কি কি, বা অ্যাসেসমেন্টের মেথড কাকে বলতেছে, ঠিক আছে? ৩ নাম্বারটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্টের মেথড কয়টা, মানে কয়েকটা নাম মনে মনে ভাবেন, এবং ফরমেটিভ, সামেটিভ এবং ফরমেটিভ অ্যাসেসমেন্টের মেথড গুলা। এই 4টা কথার প্রশ্নের উত্তর দেন। আজকের ক্লাস স্টপ। নোবেল স্যার বলেন প্রথমটা, অ্যাসেসমেন্ট মেথড। নোবেল স্যার বলেন অ্যাসেসমেন্ট মেথড। মীরা বলেন অ্যাসেসমেন্ট মেথড কাকে বলে, বলতে কি বোঝাচ্ছে? স্যার অ্যাসেসমেন্ট মেথডটা হচ্ছে রিটেন টেস্ট, অ্যাসেসমেন্টে যে বিভিন্ন কলা কৌশলগুলো গ্রহণ করা হয় এটাই হচ্ছে অ্যাসেসমেন্ট মেথড। যে কলা কৌশলের মাধ্যমে অ্যাসেসমেন্টে যে কলা কৌশলের মাধ্যমে এভিডেন্স সংগ্রহ করা হয়। কলা কৌশলের মাধ্যমে এভিডেন্স সংগ্রহ করা হয়, এটাই হচ্ছে অ্যাসেসমেন্ট মেথড। গুড, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা শর্ট কোশ্চেন। নুসরাত জাহান বলেন তো অ্যাসেসমেন্ট কয় প্রকার? নুসরাত জাহান বলেন অ্যাসেসমেন্ট কয় প্রকার? 2 প্রকার, কি কি? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট এন্ড সামেটিভ অ্যাসেসমেন্ট। গুড, থ্যাংক ইউ। রুবিনা খাতুন বলেন তো ফরমেটিভ অ্যাসেসমেন্ট কোনটাকে বলতেছে? রুবিনা খাতুন। SK আবিদুল সানি, ফরমেটিভ অ্যাসেসমেন্ট কাকে বলতেছে? তামান্না তাবাসসুম, ফরমেটিভ অ্যাসেসমেন্ট কাকে বলে? উম্মে সালমা। জি স্যার। ট্রেনিং চলাকালীন যে অ্যাসেসমেন্ট নেওয়া হয় তাকে ফরমেটিভ অ্যাসেসমেন্ট বলে। গুড, এতক্ষণ কোথায় ছিলেন আপনি? সামেটিভ অ্যাসেসমেন্ট তাহলে কোনটা? সামেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে ট্রেনিং শেষে, পিরিয়ড শেষে যে অ্যাসেসমেন্টটা নেওয়া হয় সেটাকে সামেটিভ অ্যাসেসমেন্ট বলে। সার্টিফিকেট অর্জনের উদ্দেশ্যে। মানে সার্টিফিকেট অর্জনের লক্ষ্যে যে অ্যাসেসমেন্টটা নেওয়া হয় তাকে সামেটিভ অ্যাসেসমেন্ট বলে। গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা ক্লিয়ার, মেথড অ্যাসেসমেন্ট সম্পর্কে ক্লিয়ার। এখন হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্টের জন্য কি কি মেথড এবং
সামেটিভ অ্যাসেসমেন্টের জন্য কি কি মেথড? এখন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে উম্মে সালমার কাছে, অ্যাসেসমেন্ট কাকে বলে? উম্মে সালমা। যার দ্বারা স্যার এভিডেন্স সংগ্রহ করা হয়, সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং বিভিন্ন সক্ষমতা অর্জনের জন্য স্যার, যেটা স্যার সকালে তো পড়াইছিলেন, মনে নাই ভালো করে। শিরিনা আক্তার, এটাই তো মনোযোগী নাই, প্র্যাকটিস নাই। না স্যার, শিরিনা, মনোযোগ আছে, একটু রিভিশন। গুড, থ্যাংক ইউ। শিরিনা আক্তার, অ্যাসেসমেন্ট কাকে বলে? জি স্যার, একজন ক্যান্ডিডেটের সক্ষমতা যাচাইয়ের জন্য। একজন ক্যান্ডিডেটের সক্ষমতা যাচাইকরণ পদ্ধতি হচ্ছে, হ্যাঁ, অ্যাসেসমেন্ট। কিন্তু আমরা এখানে বলবো দুইটা কথা উল্লেখ রাখবো। একটা হচ্ছে এভিডেন্স গ্রহণ করব, এভিডেন্সের সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করব। অ্যাসেসমেন্ট একটি পদ্ধতি যার দ্বারা একজন ক্যান্ডিডেটের এভিডেন্স সংগ্রহ করা হয় এবং এভিডেন্সের ভিত্তিতে কি করা হয়? তার সিদ্ধান্ত সক্ষমতা, গ্রহণ করা হয়। সক্ষমতা স্যার অর্জন করা হয়। সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অ্যাসেসমেন্ট একটি পদ্ধতি, এভিডেন্স গ্রহণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অ্যাসেসমেন্ট একটি পদ্ধতি, একজন ক্যান্ডিডেটের কি করা হয়? এভিডেন্স সংগ্রহ করা হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বুঝতে পারছি? অ্যাসেসমেন্ট সম্পর্কে আচ্ছা, আরেকজনকে ট্রাই করা যাক কি হয়। এমডি আতিকুর রহমান। হ্যাঁ, হয়েছে, ধন্যবাদ। এমডি আতিকুর রহমান, অ্যাসেসমেন্ট কাকে বলে? এমডি আতিকুর রহমান, স্যার বলেন স্যার। অ্যাসেসমেন্ট কাকে বলে? আর একটি সক্ষমতা বা কম্পিটেন্সি অর্জনের জন্য এভিডেন্স সংগ্রহ করার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করাকে অ্যাসেসমেন্ট বলে। গুড, থ্যাংক ইউ। সকলে বুঝতেছেন? জি স্যার, বুঝতেছি। স্যার আরেকবার একটু বলেন। হ্যাঁ, 4 জন কথা বলতেছে না। নোবেল স্যার কথা বলতেছেন না। নিয়াজ মোরশেদ স্যার, অ্যাসেসমেন্ট কাকে বলে? ওয়ালাইকুম সালাম। অ্যাসেসমেন্ট কাকে বলে? বলেন, শুনতে পাচ্ছি। অ্যাসেসমেন্ট হলো একটি পদ্ধতি যা একজন ক্যান্ডিডেটের এভিডেন্স সংগ্রহ করা হয় ও সক্ষমতা যাচাই করা হয়। এভিডেন্স গ্রহণের মাধ্যমে সিদ্ধান্ত জানানো হয়। এভিডেন্স গ্রহণে সিদ্ধান্ত আসে। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকবার আমি ক্লিয়ার করে বলতেছি। অ্যাসেসমেন্ট কাকে বলে? প্রশ্ন হচ্ছে এটা, অ্যাসেসমেন্ট কাকে বলে? উত্তর, অ্যাসেসমেন্ট হচ্ছে একটি পদ্ধতি যার দ্বারা একজন ব্যক্তির বা একজন ক্যান্ডিডেটের এভিডেন্স গ্রহণ করে সিদ্ধান্ত জানানো হয়। ঠিক আছে, সকলে ক্লিয়ার? রাফিয়া খাতুন, জি স্যার। আরেকবার বলেন আপনারা। অ্যাসেসমেন্ট একটি পদ্ধতি যার দ্বারা একজন ক্যান্ডিডেটের, একজন প্রশিক্ষণার্থীর এভিডেন্স গ্রহণ করে সিদ্ধান্ত জানানো হয়। এভিডেন্সটা গ্রহণ করলাম, সিদ্ধান্তটা জানালাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছেন সবাই? অ্যাসেসমেন্ট, আমি মূলত 5টা কোশ্চেন করতে যাচ্ছি। এই 5টা কোশ্চেনের উত্তর আপনাদের জানতে হবে, না জানলে অবশ্যই আমাকে জানাবেন। প্রথমটা হচ্ছে অ্যাসেসমেন্ট কাকে বলে? অ্যাসেসমেন্ট কত প্রকার ও কি কি? এভিডেন্স কাকে বলে? এভিডেন্স কত প্রকার ও কি কি? 4টা প্রশ্ন চলে গেছে। ঠিক আছে, আরেকটা হচ্ছে রুলস অফ এভিডেন্স, এভিডেন্স নীতি কি কি?
এই 5টা প্রশ্নের উত্তর কেউ যদি না জানেন অবশ্যই একটা করে হ্যান্ড রাইজ দেন। স্যার লাস্টের 2টা প্রশ্নের অ্যান্সার তো জানি না, একটু বলে দেন। হ্যাঁ, হাত তোলেন, হাত তোলেন, আমি দেখতে চাচ্ছি সেই ব্যক্তি মহোদয়কে। শোনেন, আমি দুপুরে হয়তোবা এই কথাটা বলছিলাম আপনাদেরকে যে বিয়ে বাড়িতে গেছেন, ঠিক আছে, কারো শ্বশুর বাসায় গেছেন, শ্বশুর বাসায় যখন গেছেন মানে শ্বশুর শাশুড়ি বাসায় যাওয়ার পর লজ্জা করা যাবে না, ঠিক আছে। লজ্জা করলেন তো নতুন জামাই লজ্জা করতেই পারে, বাট আপনারা লজ্জা করলে যদি করেন তাইলে কিন্তু খানা পিনা কম পাবেন। ঠিক সিস্টেমটা এখানেও পড়াশোনার ক্ষেত্রে, শেখার ক্ষেত্রে কখনোই লজ্জা করা যাবে না। আমি জানি না, আমি জানার জন্যই আসছি, বুঝতে পারছি। লজ্জা করা যাবে না, যেটা জানবেন না অবশ্যই জিজ্ঞাসা করবেন। আর আমি জানি না আমি আপনাদের কতটুকু সাপোর্ট দিচ্ছি, আমার লক্ষ্যটাই হচ্ছে আপনাদেরকে জানানো। আমি না থাক, পার্সোনাল কথা না বলি, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকবার বলবো কোনটা। 5টা প্রশ্ন করছি। প্রথমটা হচ্ছে অ্যাসেসমেন্ট কাকে বলে, অ্যাসেসমেন্ট কত প্রকার ও কি কি। দ্বিতীয় নম্বরটা হচ্ছে এভিডেন্স কাকে বলে, এভিডেন্স কত প্রকার ও কি কি। 3 নাম্বারটা হচ্ছে অ্যাসেসমেন্ট মেথড। আরেকটা হচ্ছে অ্যাসেসমেন্ট মেথড কাকে বলে, আরেকটা হয়েছে যে লাস্টেরটা কি বললাম, রুলস অফ এভিডেন্স, এভিডেন্সের নীতি। ঠিক আছে না? রুলস অফ এভিডেন্সটা একটু বলেন, আর হচ্ছে এভিডেন্স কত প্রকার ও কি কি, এটা একটু বললে ভালো হয়। আমরা তো আচ্ছা, যে আপনি ম্যামের ক্লাস হ্যাঁ, করছিলাম, আসলে আপনার ক্লাস তো করি না এভাবে, এই জন্য সবকিছু জানি না আচ্ছা, আসলে এভাবে। সমস্যা নাই, থ্যাংক ইউ। আমরাও জানি আপনার হ্যাঁ, ক্লাস তো আমি বলতেছি এই 5টা হচ্ছে এখনকার এই প্রথম থেকে যতটুকু আসছি, ঠিক আছে, ততটুকুর মধ্যে ইম্পর্টেন্ট। জ্যোৎস্না খাতুন, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে স্যার। প্রথমটা ছিল হচ্ছে যে অ্যাসেসমেন্ট কাকে বলে, অ্যাসেসমেন্ট কত প্রকার ও কি কি। অ্যাসেসমেন্ট হচ্ছে কি, একজন ক্যান্ডিডেটের সক্ষমতা যাচাই করার পদ্ধতি, এরকম করে বললেও হবে, বাট এখানে উল্লেখ করা আছে যে অ্যাসেসমেন্ট একটি পদ্ধতি যার মাধ্যমে একজন ক্যান্ডিডেটের এভিডেন্স গ্রহণ করে সিদ্ধান্ত জানানো হয়, তাকে অ্যাসেসমেন্ট বলে। অ্যাসেসমেন্ট 2 প্রকার, একটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, একটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, ট্রেনিং পিরিয়ডে যে অ্যাসেসমেন্ট গ্রহণ করা হয় সেটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। ট্রেনিং শেষে সার্টিফিকেট গ্রহণের লক্ষ্যে যে অ্যাসেসমেন্ট সংগঠিত হয় সেটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। তারপরটা হচ্ছে এভিডেন্স। এভিডেন্স কাকে বলে, এভিডেন্স মানে হচ্ছে প্রমাণপত্র, ঠিক আছে, এতটুকুই উত্তর। এভিডেন্স হলো প্রমাণপত্র। অ্যাসেসমেন্টে প্রমাণপত্রগুলোকেই বলা হচ্ছে এভিডেন্স। দ্বিতীয় নাম্বার, এভিডেন্স কত প্রকার ও কি কি। এভিডেন্স 2 প্রকার, ডিরেক্ট এভিডেন্স, ইনডিরেক্ট এভিডেন্স। ডিরেক্ট এভিডেন্স, অ্যাসেসরের সম্মুখে যে এভিডেন্স গ্রহণ করা হয়, অ্যাসেসরের উপস্থিতিতে যে অ্যাসেসমেন্ট যে এভিডেন্স গ্রহণ করা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্স। ইনডিরেক্ট এভিডেন্স, অ্যাসেসরের অনুপস্থিতিতে যে অ্যাসেসমেন্ট এভিডেন্স, অ্যাসেসরের অনুপস্থিতিতে যে এভিডেন্স গ্রহণ করা হয় সেটা হচ্ছে ইনডিরেক্ট এভিডেন্স। ডিরেক্ট এভিডেন্সের উদাহরণ হচ্ছে ওরাল কোশ্চেনিং, অ্যাসেসর উপস্থিতিতে সাথে সাথে কি করলো, অবজার্ভ করলো, এটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্স। ইনডিরেক্ট এভিডেন্স, ইনডিরেক্ট এভিডেন্স হচ্ছে অ্যাসেসরের অনুপস্থিতিতে, অ্যাসেসর অনুপস্থিত থাকতেও পারে রিটেন টেস্টে। রিটেন টেস্টে সে কি করে, এখানে লিখতে দেয়, দিয়ে আশেপাশে ঘোরাফেরা করে। ও কি সামনে দাঁড়ায় থাকে? রিটেন টেস্টে কি অ্যাসেসর সামনেই দাঁড়া থাকে, দিয়ে উত্তর নেয়? অ্যাসেসর অবশ্যই এদিকে বসে, ওইদিকে বসে, এপাশ ওপাশ ঘোরাফেরা করে। এটা কি ঠিক? হ্যাঁ ঠিক। হ্যাঁ, তো অ্যাসেসরের চোখের আড়ালে বা অ্যাসেসরের অনুপস্থিতিতে যে অ্যাসেসমেন্টটা হয় বা যে এভিডেন্সটা হয় সেটা হচ্ছে ইনডিরেক্ট, ঠিক আছে। আর 3 নম্বরে ছিল কি, একবার রিমাইন্ডার দিবেন আমাকে।
বেরোবো আর ওই 15 মিনিট রুলস পর অফ এভিডেন্স, এভিডেন্সের রুলস। আমরা যে এভিডেন্সটা গ্রহণ করব সেটার কিছু নীতি আছে। আমরা যে এভিডেন্সটা গ্রহণ করব, যে এভিডেন্সটা আমাদের কাছে আছে সেটার কিছু নীতি আছে। নীতিগুলা হচ্ছে এভিডেন্সটা অবশ্যই বৈধ হতে হবে। যে এভিডেন্সটা আমরা গ্রহণ করতেছি সেটা অবশ্যই বৈধ হতে হবে। আমরা যে এভিডেন্সটা গ্রহণ করতেছি সেটা অবশ্যই যথেষ্ট পরিমাণ হতে হবে। মানে একজন কম্পিটেন্সি অর্জন, যে কম্পিটেন্স অ্যাসেসমেন্ট মানে তো হচ্ছে সক্ষমতা যাচাই। তো ওই যাচাই করার জন্য এভিডেন্সটা কি যথেষ্ট পরিমাণ হতে হবে। ঠিক আছে। তারপর 3 নম্বরে কি আছে? ভ্যালিড, সাফিসিয়েন্ট, অথেন্টিক, সত্যতা থাকতে হবে। অ্যাসেসমেন্টের যে এভিডেন্সটা গ্রহণ করলাম সেই এভিডেন্সটার সত্যতা থাকতে হবে, যে না এটা সত্য। ঠিক আছে। এরকমই 4-5টা আছে, আমরা দেখে নিব। তারপরের কোশ্চেনটা কি ছিল? অ্যাসেসমেন্ট মেথড। ঠিক আছে। অ্যাসেসমেন্ট মেথড এন্ড টুলস, এটাই তো। কেউ কোনো কথা বলে না। হ্যাঁ, তারপরে কোশ্চেনটা জি এটাই স্যার, ছিল, ওটা এটাই তো ছিল। স্যার বুঝতে পারছি। আচ্ছা, অ্যাসেসমেন্ট মেথড হচ্ছে একজন ব্যক্তির কি এভিডেন্স গ্রহণের করার জন্য যে পদ্ধতিটা গ্রহণ করা হয়, নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী একজন ব্যক্তির এভিডেন্স গ্রহণ করার পদ্ধতি হচ্ছে অ্যাসেসমেন্ট মেথড। এই অ্যাসেসমেন্ট মেথড সম্পূর্ণ করার জন্য যে টুলস ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট টুলস। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এরপরে যে বোঝে নাই ভাই সে জি এখন স্যার। কি করুক, ভাই বাসায় পানি খেয়ে আসুক। ঠিক আছে। দেরি আছে, আরো আধা আচ্ছা, ঘন্টা লাগবে। এখন কথা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্টের জন্য কি কি মেথড ব্যবহার করা হয়, সামেটিভ অ্যাসেসমেন্টের জন্য কি কি মেথড ব্যবহার করা হয়। প্রথমটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। তো ফরমেটিভ বেরোবো অ্যাসেসমেন্টের মেথড হচ্ছে, দেখেন এখানে দেওয়া আছে। প্রথমটা হচ্ছে রিটেন টেস্ট। এখন ফোন দিব বেরোবো। রিটেন টেস্ট হচ্ছে মেথড। কোশ্চেনিং, প্রশ্ন, প্রশ্নের মাধ্যমে যে পরীক্ষাটা নেওয়া হবে সেটাই অ্যাসেসমেন্টে নেওয়া হবে, সেটা হচ্ছে মেথড। মেথডটা হচ্ছে কোশ্চেনিং। কোশ্চেনিংটা হচ্ছে কি মেথড। কিসের মেথড? কোশ্চেনিংটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্টের মেথড। অবজারভেশন, অবজারভেশন এন্ড কোশ্চেনিং। অবজারভেশন এবং কোশ্চেনিংটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্টের মেথড। আচ্ছা, এখানে তেমন কিছুই বলা নাই, এখানে জাস্ট আপনাকে বুঝতে হবে যে ফরমেটিভ অ্যাসেসমেন্টের মেথড কোনটা। আপনাকে ওই যে ওই দুটো দিয়ে কনফিউজ করে দিবে। এটা হচ্ছে টিক চিহ্নিত থাকে, আমি যতটুকু দেখছি টিক চিহ্নিত, মাল্টিপল চয়েসে থাকে যে ফরমেটিভ অ্যাসেসমেন্টের মেথড কোনটি। ওই যে দিয়ে দিবে ওখানে অবজারভেশন এন্ড কোশ্চেনিং, আর একটা দিবে ডেমনস্ট্রেশন। এই দুটাতেই কনফিউশন করে দিবে আপনাকে যে আপনার উত্তর কোনটা হবে। ঠিক আছে। ফরমেটিভ অ্যাসেসমেন্টের মেথড 9 কোনটি? অবশ্যই হবে কি ডেমনস্ট্রেশন। ঠিক আছে। রিটেন টেস্টটা হচ্ছে ফরমেটিভ আছে, সামেটিভও আছে। দেখেন এই যে পরে রিটেন টেস্ট। ওরাল কোশ্চেনিং, ওরাল কোশ্চেনিং এখানেও আছে, আবার এখানেও আছে কোশ্চেনিং। কোশ্চেনিংটা ওরালও হতে পারে, রিটেনও হতে পারে, তারপরে হচ্ছে শর্ট কোশ্চেন হতে পারে, প্যারাগ্রাফ হতে পারে, কিন্তু কোশ্চেনিং আছে। আরেকটা হচ্ছে অবজারভেশন। অবজারভেশন মানেই কিন্তু ডেমনস্ট্রেশন। এটা কি বুঝি? পারফর্ম করাটা কি কি করবে? অবজার্ভ করবে। আপনারা একটু দেখে নেবেন ফরমেটিভ অ্যাসেসমেন্টের মেথড, সামেটিভ অ্যাসেসমেন্টের মেথড। ঠিক আছে। এখানে আর যেমন কোনো কোশ্চেন আছে? ফরমেটিভে স্যার আপনি যখন থেকে ক্লাস নিচ্ছেন তখন থেকে আমরা ডায়েরিতে লিখতেছি, তারপর রিটেন দিচ্ছেন, কোশ্চেন দিচ্ছেন, এগুলো হচ্ছে আপনার হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। এবং হচ্ছে আমরা যখন অ্যাসেসমেন্ট গুলো দিয়ে দিচ্ছি আপনি অবজার্ভ করে বলে দিচ্ছেন কার কত স্কোর। এই 4-5টা জিনিসের হচ্ছে আপনার ফরমেটিভ অ্যাসেসমেন্ট হ্যাঁ, মেথড। গুড। এবং হচ্ছে যখন আমরা অ্যাসেসমেন্ট দিব তখন রিটেন দিব, অরাল দিব, এবং হচ্ছে আপনার একই জিনিস। ডেমনস্ট্রেশন দিব, এবং হচ্ছে শেষে গিয়ে পোর্টফোলিও যেটা দিবে, ফিডব্যাক, যা রেজাল্ট হবে আমাদের কম্পিটেন্স সেট। এই 4টা হচ্ছে আপনার আপনার এই সামেটিভ হচ্ছে অ্যাসেসমেন্ট। এইটুকু স্যার। আর হ্যাঁ, শেষে গিয়ে যখন সবগুলো এভিডেন্স আমরা জমা দিয়ে দেবো ওগুলো হচ্ছে এভিডেন্স। ঠিক আছে স্যার।
আমার হ্যাঁ, মনে হয়। ধন্যবাদ। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে। আমি এটাই এটাই বলতে চাচ্ছি যে আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট, ঠিক আছে? কিন্তু এইটাই যখন সার্টিফিকেট অর্জনের জন্য করব, সার্টিফিকেটটা দিবে এই অ্যাসেসমেন্টের শেষে কি আমি আপনাদেরকে সার্টিফিকেট দিলাম, আপনাদের শুধুমাত্র স্কোরগুলো জানাই দিলাম বা আপনাদেরকে প্রশ্নের উত্তরগুলো বলে দিলাম, ঠিক আছে? কিন্তু আমি তো সার্টিফিকেট দিলাম না। যখন সেটা সার্টিফিকেট লক্ষ্যের উদ্দেশ্য হবে এবং ট্রেনিং পিরিয়ড শেষ